অক্টোবর মাসের শেষে যখন শীতের শুরু, ঠিক সেই সময় চলে গিয়েছিলাম আমি মুর্শিদাবাদ ভ্রমণে। মুর্শিদাবাদ নামটি মুর্শিদাবাদ নামে পরিচিত স্থান থেকে এসেছে, যা মুর্শিদ কুলি খানের শাসনকালে বাংলার রাজধানী ছিল। ব্রিটিশদের আবির্ভাবের আগে মুর্শিদাবাদ শহরটি বাংলার রাজধানী ছিল। ভারতীয় ইতিহাসে একটি বড় তাৎপর্য রয়েছে। 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল, যার ফলে সমগ্র জাতিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে আনা হয়েছিল। ইংরেজদের বাংলা জয়ের পরও মুর্শিদাবাদ কিছু সময়ের জন্য প্রশাসনের আসনে ছিল। শহরটি এখন মসজিদ, সমাধি, স্মৃতিসৌধ বহন করে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওতে আমার সেই সমস্ত তথ্য থাকবে মুর্শিদাবাদ সম্পর্কে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। আশা করছি অনেক কিছু জানতে পারবেন। তো আমি আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে বিকেল 4:30। আমি পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন। আজকে আমার যে ট্রেনটি ধরে মুর্শিদাবাদ যাওয়ার কথা, সেই ট্রেনটির টাইমিং ছিল 4:40 আমার কিছুক্ষণ লেটের কারণে আমি আজকে ট্রেনটি ধরতে পারলাম না। তো সেই জন্য আমি কিছুক্ষণ প্ল্যাটফর্মে ওয়েট করে গেলাম এবং 6:20 ভাগীরথী এক্সপ্রেস আমি ধরে নিলাম। এই ট্রেনটি ধরেই আমি আজকে পৌঁছে যাব মুর্শিদাবাদ। ট্রেনটি ছেড়ে দিয়েছিল নির্দিষ্ট সময় এবং এই মুহূর্তে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর জংশনে। তারপর দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গিয়েছিলাম আমার আজকের গন্তব্য বহরমপুর স্টেশন। বাইরে টোটো ওয়েট করছিল, সেই টোটো ধরে আমি পৌঁছে গিয়েছিলাম বাড়ি। এরপর আমি পরের দিন থেকে আবার আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আমি চলে এসেছি রেডি হয়ে একটি জলখাবারের দোকানে। সেখানে কচুরি, ঘুগনি ও মিষ্টি খেয়ে আজকের জলখাবার শেষ করে আমি বেরিয়ে পড়লাম আমার আজকের ভ্রমণে। টোটো ধরে চলে এলাম কান্দি বাস স্ট্যান্ড। সেখানে ডাব খেয়ে নিলাম এবং উঠে পড়লাম অটোতে। বহরমপুর থেকে অটো ধরে কান্দি বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। সেখান থেকে আমরা হাজারদুয়ারি যাওয়ার অটো ধরে নিয়েছি। এখান থেকে অটো ধরে আমরা চলে যাবো লালবাগ। আপনারা যদি চান তাহলে ট্রেন ধরে নিতে পারেন এখান থেকে হাজারদুয়ারি যাওয়ার, কিন্তু আমি ট্রেনে যাব না, আমি অটোতে করে যাব। সেই জন্য আমি অটো ধরে নিয়েছি। তো এখন অটো করে চলে যাব হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। অটো ফুল করে নিয়ে অটো ড্রাইভার এগিয়ে চলল লালবাগের উদ্দেশ্যে। সেখান থেকে আবার আমাকে টোটো করে নিতে হবে ভিজিট পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। আর তোমাদেরকে বলে নিই, আমার কান্দি বাস স্ট্যান্ড আসতে ভাড়া লেগেছিল আমি যেখানে ছিলাম সেখান থেকে 10 টাকা। আর এই কান্দি বাস স্ট্যান্ড থেকে লালবাগের ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা। 15 মিনিট পরে আমরা পৌঁছে যাই লালবাগ। সেখান থেকে আমরা টোটো রিজার্ভ করে নিই, ভাড়া নিয়েছিল 300 টাকা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইমামবাড়া মসজিদের সামনে, আর আমি পুরো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর ভিতরটা যখন যাব, মানে হাজারদুয়ারি যখন যাব, তখন ভিতরটা দেখতে পাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। হুগলির ইমামবাড়া ভারতের পশ্চিম রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের উপরে একটি দীর্ঘ হরি টাওরা আছে। মসজিদের দেওয়ালে খোদাই করা কুরবানের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরে মার্বেল, মোমবাতি ও ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত করা রয়েছে। তো ইমামবাড়া মসজিদ আমরা দেখে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য। তো আজকে আমাদের পরবর্তী গন্তব্য কাঠগোলা বাগানবাড়ি। আমি এখন চলে এসেছি কাঠগোলা বাগানবাড়ি। ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে ভিতরে কি কি ঐতিহাসিক জিনিস সুসজ্জিত এবং সংরক্ষিত করা রয়েছে। এখন আমি চলে এসেছি কাঠগোলা বাগানবাড়িতে। তো টোটো আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল। তো এখন প্রবেশ করছি কাঠগোলা বাগানবাড়ি। দেখে নেবো যে ওখানে কি কি রয়েছে। দেখে নেবো ওখানে কি কি রয়েছে আর কি কি ওখান থেকে আমরা ইনফরমেশন পাই। এইগুলো তো পুরোটাই হিস্টোরিক্যাল প্লেস। তো দেখে নেবো ওখানে কি কি রয়েছে আর
সম্পূর্ণ তথ্য আমি আমার ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের এই ব্লগটা দেখে অনেক কিছু আপনারা জানতে পারবেন যে এখানে কীভাবে আসবেন সেই বিষয় আর কী কী রয়েছে। তো ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। টিকিট কাটতে হয় এখানে। কাঠগোলা বাগানবাড়ি ঘুরে দেখার জন্য আমি প্রবেশ মূল্য টিকিট কেটে নিলাম। এখন আমি চারদিকটা ঘুরে দেখব এবং এর আশপাশটা কি রয়েছে সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। জনপ্রতি 30 টাকা। এখন আমি যে স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে একটি জৈন ভাইয়ের। তো এনারা 4 জৈন ভাই ছিল। সিরাজউদ্দৌলাকে মারার বিষয়ে এনাদের হাত ছিল। আর এনার পূর্বপুরুষ 4 বছরের জন্য এই 260 বিঘা জমি লিজে নিয়েছিলেন সিরাজউদ্দৌলার থেকে। না না না, আপনারা যদি চান তো এখান থেকে অবশ্যই গাইড নিয়ে নেবেন। যারা এখানকার বিষয় জানতে চান বা হিস্ট্রির ব্যাপারে ইন্টারেস্টেড তো তারা অবশ্যই এখান থেকে গাইড নিয়ে নেবেন। তো আমরা গাইড নিলাম না, পরে এমনি সার্চ করে জানতে পেরে যাব, সেই জন্য। না 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 না, এখন আমরা প্রবেশ করছি কাঠগোলা বাগানবাড়ি। অনেকটাই বেলা হয়ে গেল, দেখি পুরোটা মুর্শিদাবাদ কতটা টাইম লাগে কভার করতে আমাদের। এই বাগানবাড়িটি কাঠগোলা বাগানবাড়ির নাম হওয়ার 2টি বিশেষ কারণ রয়েছে বলে লোকে মনে করেন। বাগানে ঢোকার মুখে বড় 2টি নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে, সেখানে কাঠের গোলা ছিল এবং এই বাগানবাড়িতে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গোলাপ চাষ হতো এবং সেই জন্য এই বাগানবাড়ি বিখ্যাত ছিল। তাই জন্য এই বাগানবাড়ির নাম কাঠগোলা বাগানবাড়ি। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে নিচ দিয়ে যে একটি জলাশয় দেখা যাচ্ছে, এই জলাশয়ের নিচ থেকে চলে যাচ্ছে সুড়ঙ্গ পথ। আর এই সুড়ঙ্গ পথ গিয়ে উঠছে জগৎ শেঠের বাড়িতে। এই জৈন ভাইরা এই রাস্তা ধরেই জগৎ শেঠের বাড়িতে যেতেন সিরাজউদ্দৌলার উপরে ষড়যন্ত্র করার জন্য, যাতে কিভাবে তাকে যুদ্ধে হারানো যায়, কিভাবে তাকে পরাজিত করা যায় এবং তাকে হত্যা করা যায়। জিয়াগঞ্জের রাজা এই বাগান বাড়িটি নির্মাণ করেছিলেন এবং পাশে ইটদারা ছিল, সেখান থেকে স্থানীয় কর্মীরা অনেক ধন সম্পত্তি উদ্ধার করে এবং বাগান বাড়িটিকে এত সুন্দর রূপ দেয়। এবং এই বাগান বাড়িতে সন্ধেবেলা করে জলসা হতো এবং বাইরে থেকে অনেক পর্যটক, অনেক ইংরেজরা এসে ভিড় করতেন। আর এখানে সব থেকে সুন্দর যে বাই, হীরাবাই, তিনি এখানে নৃত্য প্রদর্শন করতেন। তিনি এতটাই সুন্দর ছিলেন এবং তার স্কিন এতটাই সুন্দর ছিল যে তিনি পান খেলেও তার গলায় লাল হয়ে যেত। অনেকে বলেন যে এই 4 ভাই ছিল দস্যু, আবার অনেকে মনে করেন যে এরা বড় ব্যবসায়ী ছিলেন। এখানে এমনই কুয়োর মতো করা রয়েছে সুড়ঙ্গ পথ, তার লোক দেখলে হয়তো ভাববে যে এটা কুয়োই। তো ওপরে কিছুটা জলাশয়ের মতো করা রয়েছে, তো সেটা দেখলে সবাই কুয়োই ভাববে জেনারেলি, কিন্তু এটা কুয়ো নয়, এটা সুড়ঙ্গ পথ। এখন আমি যেখানে প্রবেশ করছি সেটা কাঠগোলা বাগানবাড়ির চিড়িয়াখানা। তারা অবসর সময় কাটানোর জন্য এখানে চিড়িয়াখানা প্রস্তুত করেছে। এদিকটা চিড়িয়াখানা রয়েছে, বিভিন্ন পশু পাখি আর তাদের নামও লেখা রয়েছে, সায়েন্টিফিক নেমও লেখা রয়েছে।
আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। আপনারা যখনই মুর্শিদাবাদ আসবেন আমি বলবো ভোর ভোর বেরিয়ে পড়বেন, কেন এখানে অনেক ট্যুরিস্ট প্লেস রয়েছে, তো সেগুলো কভার করতে আপনাদের মোটামুটি ভালোই সময় লাগবে, 2 থেকে 3 দিন লাগবে। তো ভোর ভোর বেরোলে আপনারা সব ট্যুরিস্ট প্লেসগুলো কভার করতে পারবেন টাইমের মধ্যে। তো সেই জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা ভোরবেলা বেরোন। এদিকে বিভিন্ন কালারের খরগোশ। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আমরা দেখে নিলাম, এখন সামনে চলে এসেছি উট পাখি দেখতে। কাঠগোলা বাগানবাড়ির চিড়িয়াখানা আমি দেখে নিলাম, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ওনাদের পুকুর। আর এখানেই 4 জৈন ভাই স্ত্রী স্নান করতেন এবং চারদিকে 4টি প্রহরী থাকতো। এখন আমি মূল বাড়ির ভিতর প্রবেশ করব এবং দেখে নেব মূল বাড়ির ভিতরে কী রয়েছে, যদিও বা এখানে ক্যামেরা নিষিদ্ধ। নবাবেরই ব্যাপার, সত্যি তাই। এখন আমি কাঠগোলা বাগানবাড়ির ভিতরে প্রবেশ করছি, তবে এখানে ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ রয়েছে, তবু আমি যেটুকু যা তুলতে পেরেছি, ভিতরে অনেক কিছু রয়েছে, তোমাদেরকে যেটুকু তুলতে পেরেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা দেখো কি কি রয়েছে। পুরোপুরি ক্যামেরা নিষিদ্ধ, তাই জন্য সেরকম ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি। সব জায়গায় ভিডিও না করতে পারলেও কিছু কিছু জায়গার ভিডিও আমি তুলতে পেরেছি আর তোমাদের সামনে তাই আমি তুলে ধরছি। তো এখানে একটা দামি খুব খাট আছে, যেটা লাল চন্দন কাঠের। এই যে এখন যে খাটটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লাল চন্দন কাঠের খাট, খুবই এক্সপেন্সিভ অবভিয়াসলি যেহেতু চন্দন কাঠের। তো এখানে বিভিন্ন দামি দামি চলে যাব, ওইদিকে আছে নাচমহল আর জৈন মন্দির। আর ভিতরে ক্যামেরা করার পারমিশন ছিল না, তো তবুও যেটুকু আমি করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। এখন চলে যাব নাচমহল। তো দেখি তখনকার দিনে রাজাদের নাচমহল ঠিক কিরকম ছিল। আমি এখন যেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তার বাঁ হাতে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই সময় তাদের রন্ধনশালা, এখানেই তাদের রান্নাবান্না সমস্ত কিছু করা হতো। এই পুরো কাঠগোলা বাগান বাড়িটা আমি ঘুরে দেখছি, আর এখানে একটা জিনিস দেখলাম যে অনেকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য এখানে এসেছে। যেহেতু মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জায়গা এবং এখানে বিভিন্ন জায়গা সমস্ত কিছুই সব পুরনো আদলে তৈরি করা, তো তাই জন্য এখানে ফটোশ্যুট বা প্রি ওয়েডিং শ্যুট খুব ভালো রকমভাবেই হচ্ছে, আর অনেককে দেখলাম প্রি ওয়েডিং শ্যুট করতে, বেশ ভালোও লাগলো। তো এখন আমি পুকুর পাড় থেকে সামনে তাদের মূল যে বাড়িটা সেটা দেখতে ঠিক কেমন লাগছে সেটা তোমাদেরকে পুকুর পাড় থেকে আমি ঠিক দেখিয়ে নেব। এই মহলটার নাম হলো কাঠগোলা। ওই দিকটায়, তার মানে এই দিকটা কি ছিল কে জানে, কিছু একটা ছিল মনে হয় বসার বসার জায়গা। চল নাচমহলটা গোল। ওই দিকটায় পরে যাবো। এই দেখ কত বড়, এটা কি রুই মাছ রে না কাতলা মাছ? হবে হয়তো রুই কাতলা। এখন বাজে 11:30। আমি পুরোটা ঘুরে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। আর এখন এরপর দেখে নেব যে এখানে নাচমহল রয়েছে, নাচমহলটা ঠিক কেমন আর কতটা সুন্দর। আর এখানকার তো তখনকার দিনে তো রাজারাজের ব্যাপার ছিল, তো তারা অনেকটাই শৌখিন ছিল, আমাদের মতো ছিল না। তো কি সুন্দর ভিতরে পুকুর করে রেখেছে, তারপরে বসার ঘর, বৈঠকখানা, লাইব্রেরি, তারপর বিভিন্ন জায়গা, মানে এত সুন্দর গার্ডেনটা সাজানো, মানে সাজানো গোছানো, মানে তখনকার দিনের লোকেরা ভীষণই শৌখিন ছিল। তো সেই কারণে তারা খুব সুন্দর মহলটাকে সাজিয়ে রেখেছে। তো এরপর চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। যাওয়ার আগে তোমাদেরকে আমি চলে যাচ্ছি পরেশনাথ জৈন মন্দির এবং এখানে যে নাচমহল ছিল সেটা দেখে নেবো এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমার কেমন লাগে তানিয়াদি মুর্শিদাবাদটা? আমার খুব ভালো লেগেছে, এই নিয়ে আমার 3বার ঘোরা হচ্ছে, যেহেতু খুবই ভালো লাগে। যেহেতু ঐতিহাসিক জায়গা, অনেক ইতিহাস জড়িত রয়েছে এই জায়গার সাথে।
নবাবের জায়গা। হুম, এটা ছিল না? এটা নাচমোহরা, হুম কিন্তু এখন ঝড় ঝাপটাতে বেলজিয়াম কাজ তো আর নেই, হুম। তো এখন জাস্ট এই স্তূপটা রয়েছে। আচ্ছা, এই এটা মাঝে এই যে চারিদিকটা সবাই বসতো, আর মাঝে হীরাবাই বলে একজন ছিল আচ্ছা বাইজি, আচ্ছা সে নাচতো। আচ্ছা। সে খুব সুন্দর ছিল, খুব সুন্দর। এখন যে কাঠগোলা বাগানবাড়ি রয়েছে তার নাচমহল হচ্ছে এটা। এখানে হীরাবাই বলে একজন নাচতেন, আর এই চারপাশটায় রাজারা, তারপর বিভিন্ন জায়গা থেকে লোকজন যারা আসতেন তারা এখানে বসে নাচ দেখতেন। আর আগে এটা পুরো বেলজিয়াম গাছ দিয়ে ঘেরা ছিল, এখন সেরকম নেই, অনেকটাই ভেঙে গেছে। এরপর চলে যাব পরেশনাগ জৈন মন্দির। ওই দিক থেকে নামার আছে। এই জায়গাটা আগে জানিস ভাঙা ছিল না, এখন ভেঙে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে তো পুরোনো জিনিস নষ্ট হতে থাকছে না, কতদিন আর থাকবে। চলো। জগৎ কোনো একজন ওই ধনী ব্যক্তি ছিলেন, ওনাকে ধনকুবের বলা হয় সেই টাইমে, এবং নবাবদের কিছু পয়সা ধার দিতে। এই জগৎ সেটের আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাউস অফ জগৎ। আগে এটা কমপ্লিট করে গাইড মনে হয় না? জৈন হুম। এটা ছিল ওনাদের গুরুদেবের আশ্রম। এটা ছিলেন শ্বেত ভৈরবজি এখানকার। আর ওইদিকে রয়েছে, এদিকে রয়েছে কাল ভৈরবজি। এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তোমাদের এই কাঠগোলার বাগান বাড়িটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে ব্লগটা তোমাদের ভালো লাগলো কিনা। আর যদি মুর্শিদাবাদের আর কোন কোন জায়গা তোমরা দেখতে যাচ্ছ সেটা কিন্তু আমাকে ভিডিওতে জানাবে, তাহলে কিন্তু আমি সেই জায়গায় ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো। ঘুরে গেলে তো ভালো লাগে। এটা হলো এখানকার পরেশনাথ জৈন মন্দির। তো এখন পরেশনাথ জৈন মন্দিরে প্রবেশ করছি আমরা। এটা হচ্ছে এখানকার সিন্ধু। গোলাপ, হুম। এখন তো তার গোলাপের সিজন না। হুম।
হ্যাঁ দেখুন, আমাদের মুর্শিদাবাদ তথা বাংলাতে একটা এটা যেহেতু ক্যাপিটাল ছিল, এখান থেকে 17 জন নবাব শাসন করেছে। তার মধ্যে আমরা যে বাখর খনি বলে যে বিস্কুট, আমাদের শর্টকাটে বলে দিই বাখর খনি। অ্যাকচুয়ালি এটার ফুল নেম হবে বাখর খনিজা, বিস্কুটটার নাম। বাখর হচ্ছে একজন একটা মেল, আর খনিজা একটা ফিমেল। তাদের আলিফ আমরা যেরকম লাইলা মজনুর যে হিস্ট্রিটা জানি, যাদের তারা এর মধ্যে প্রেম বিনিময় ছিল, তাদের হত্যা করা হয়েছে। এই বাখর আর খনিজার মধ্যে একটা গভীর প্রেম ছিল। তাদেরকেও তাদের পরিবার মেনে নিতে পারেনি বলে তাদেরকেও জ্যান্ত হত্যা করা হয়েছে। তাদের উদ্দেশ্য করে এই বিস্কুটটা, যেটাকে আমরা বাকর কারি বলে জানি। এটা বাংলার একটা ঐতিহ্য বলে। আমাদের এই মুর্শিদাবাদের লালবাগে একজন বানাতো বিস্কুটটা, এত এত টেস্ট নিয়েছে, এত টেস্টফুলি। ভদ্রলোক ভদ্রলোক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টাফ, হাজারদুয়ারিতে লাস্ট জীবন হাজারদুয়ারি সার্ভিস করে এখান থেকে রিটায়ার করে এখান থেকে মারাও গেছে, এক্সপায়ার করে গেছে। আমাদের হাজারদুয়ারি ভিআইপি গেট পার করে চক বাজার বলে একটা জায়গা আছে, ওখানে ওনার বাড়ি। উনি বানাতো সব থেকে সেরা বাকরখানি, উনি বানাতো। ওনার নামই হয়ে গেছিল বাকরখানি সিল্ক। এত সুন্দর বানাতো। কিন্তু আমরা মুর্শিদাবাদের লোক, আর আমি একজন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের গাইড। এইসব সম্বন্ধে ধরুন আমাদের কালচার রাখতে হয়, যেমন ফুড ফেস্টিভ্যাল যখন হয়, আমের সময় যখন হয়, মুর্শিদাবাদের প্রচুর কোয়ালিটির আমও পাওয়া যায়। 131 ধরনের আম পাওয়া যায় মুর্শিদাবাদ। এটা মালদা, আমরা অনেকে জানি মালদা আমের জন্য বিখ্যাত। মালদা অ্যাকচুয়ালি ফজলির জন্য বিখ্যাত। মুর্শিদাবাদের মতো কোয়ালিটি আমার কোনো জায়গায় নেই। আমাদের নবাবরা যে আম খেত গহিতু, দারুণ আম, কিন্তু ওই আম এখন চাষ খুব কম হয়। এখন তো সবাই ব্যবসার জন্য ফলনটা কম হয় বলে চাষটা কম হয়, ওটা সেটা পিস হিসাবে বিক্রি হয়। অনেক ঐতিহ্যময় জায়গা মুর্শিদাবাদ। এক টাইমে মুর্শিদাবাদ থেকে ধরুন খালি যে নবাবরা শাসন করে গেছে সেটা তো নয়। আমরা জানি মুর্শিদাবাদ 300 বছরের ইতিহাস। মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি 3000 বছর আগেকার এসেছে, শশাঙ্কর পিরিয়ড। গৌড় থেকে তো ক্যাপিটাল শিফট হয়ে মুর্শিদাবাদে এসেছিল কর্ণ সুবর্ণ, সেই টাইম। কিছু কিছু হিস্ট্রি সব যে গভর্নমেন্ট করবে সেটা বললে হয় না, লোকাল লোককে কোঅপারেট করতে হবে গভর্নমেন্টে, তবে মেন ডেভেলপ হবে জায়গা। সেগুলো ধরুন ধারণা নেই এখানকার লোক, যারা যারা ধরুন এইসব নিয়ে একটু পড়াশোনা করছে, নাড়াঘাটা করছে, তাদের পক্ষে আমাদের 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 চাটা দিয়ে। আমাদের এখানে একজন ছিলেন ডক্টর রামপ্রসাদ পাল, এরকম যদি ওনার বই কোথাও পান এটা কিনে নেবেন বইটা। খুব সুন্দর রামপ্রসাদ পাল, উনি একমাত্র এখানকার লেখক যিনি হিস্ট্রি নিয়ে পিএইচডি করেছেন। হাজারদুয়ারি লাইব্রেরিতে ওনারই সার্ভে করার পারমিশন ছিল। মারা গেছেন মুর্শিদাবাদে। আপনি পলাশির ডায়েরি বলে একটা বই দেখবেন, এই জায়গায় বিক্রি হবে অনেক জায়গায়। ওই বইটা যদি পান কোনো জায়গায় কিনবেন, দারুণ অথেন্টিক যে হিস্ট্রিগুলো, কোন কোন বই থেকে উনি কালেক্ট করেছেন, তাও ব্যাক সাইডে সব বইয়ের নাম, পাবলিশারের নাম সব লেখা আছে। অথেন্টিক হিস্ট্রিগুলো ওই বইটাতে পাবেন, পলাশির ডায়েরি, ডক্টর রামপ্রসাদ পালের লেখা। খুব সুন্দর বইটা, যদি কোথাও পান কিনবেন। আর বাকি তো আপনার কলকাতাতে গেলে, লাইব্রেরিতে গেলে হিস্ট্রি অফ বেঙ্গল স্যার যদুনাথ সরকার, নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী, তারপরে পলাশির ষড়যন্ত্র, সুশীল চৌধুরী দেশ পাবলিশিয়ানের, এইসব বই যদি কালেক্ট করতে পারেন, বাংলার হিস্ট্রি মোটামুটি 90% আপনি। আমরা কাঠগোলা বাগান বাড়ি দেখে বেরিয়ে গেলাম। এখন আমরা চলে যাব জগৎ শেঠের বাড়িতে। এই জগৎ শেঠ সম্পর্কে বিশাল একটা ইতিহাস রয়েছে, তোমাদেরকে ভিডিওতে আমি অবশ্যই সেটা জানাবো। তো এখন চলে যাচ্ছি জগৎ শেঠের বাড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে। এটাই কি নসিপুর ব্রিজ নাকি? আচ্ছা, হ্যাঁ নসিপুর ব্রিজ, ওটা গঙ্গার উপর দিয়ে। এখন আমরা প্রবেশ করছি জগৎ শেঠের বাড়িতে। আর এখানে প্রবেশের আগে এখানে টিকিট কাটতে হয়, আর জনপ্রতি টাকা হচ্ছে 30 টাকা করে। চলো চলো। হুম,
আমি এখন প্রবেশ করছি হাউস অফ জগৎ শেঠ। জগৎ শেঠের বাড়ি আমি ঘুরে দেখে নেব এবং তার ভিডিও তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। এখানে সম্পূর্ণ রকম ক্যামেরা নিষিদ্ধ, তবু যেটুকু আমি ভিডিও করতে পেরেছি তা তুলে ধরছি আপনাদের সামনে। আমি এখন যেই জগৎ শেঠের ব্যাপারে আলোচনা করব, তিনি এই বাংলার ইতিহাসে মুর্শিদাবাদে একটি অত্যন্ত নিন্দুক চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসের পাতায়। ঠিক যেমন ঘসেটি বেগম এবং মির্জাফর পলাশির যুদ্ধের পরাজয়ের কারণ এবং সিরাজউদ্দৌলাকে হত্যার কারণ তিনি ভালো রকমভাবে জড়িত রয়েছেন। তিনি সেই সময় এতটাই ধনবান এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন, সকলে মনে করতেন যে মা লক্ষ্মী তার বাড়িতে অধিষ্ঠান করেছে। তিনি এতটাই ধনবান ছিলেন যে বিশ্বের সমগ্র জায়গা থেকে তার কাছে টাকা ধার নেওয়া হতো। সিরাজউদ্দৌলা তাকে প্রস্তাব রেখেছিলেন যে খাজনা দেওয়ার জন্য। তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তিনি জানান যে আমি দান করতে রাজি, কিন্তু খাজনা দিতে নয়। এই কথা শুনে সিরাজউদ্দৌলা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি সিংহাসন থেকে নেমে এসে জগৎ শেঠের গালে চড় মারেন। এই ঝামেলা তৎক্ষণাৎ মিটে যেতে পারত, কিন্তু পারিপার্শ্বিক শত্রুর কারণে এবং ইন্ধনের কারণে এই ঝামেলা যুদ্ধের আকার ধারণ করে, যা ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধে পরাজয় ঘটেছিল সিরাজউদ্দৌলার। তার পিছনে দায়ী ছিলেন জগৎ শেঠ, ঘসেটি বেগম, মির্জাফর আরও অনেকে। শিল্পটা এখন লুপ্ত প্রায়, এটা পিওর কাঁচা, এটাকে বলা হয় পুষ্পপাত্র। রাম, সীতা, হনুমান দেখুন ডিজাইন করা আছে। এটা জগৎ শেঠ ওনার ইয়েতে পুজোর কাজে ব্যবহার করতেন এই পুষ্প। এগুলো হচ্ছে আতরদানি, এগুলো আতরদানি। এটা এটা দেখুন, এটা হচ্ছে ওনাদের ড্রেসে গোলাপ জল স্প্রে তাদের সম্পূর্ণ টাকা পয়সা এগুলো সব। ওদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে আবার ঘুরতে হতো। হুম। আপনাদেরকে বলেছিলাম যে জগৎ শেঠের বাড়িতে মা লক্ষ্মীর অধিষ্ঠান আছে, তো এই হচ্ছে সেই মা লক্ষ্মী। এরপর চলে যাব পরবর্তী গন্তব্যে। জগৎ শেঠের বাড়ি দেখে আমরা বেরিয়ে গেলাম। এরপর চলে যাব মুর্শিদাবাদেরই একটি টুরিস্ট স্পট, সেটা হলো নসিপুর রাজবাড়ি। তো দেখে নেবো নসিপুর রাজবাড়িতে কি রয়েছে। এটাই
এখানে হচ্ছে টিকিট কাউন্টার, পার টিকিট হচ্ছে 20 টাকা করে প্রবেশ মূল্য। প্রবেশ করছি নসিপুর রাজবাড়ি। প্রবেশ মূল্য 20 টাকা। টিকিট কেটে নিলাম। এখন প্রবেশ করব এবং ভিতরে দেখে নেবো কী কী রয়েছে। আর আমরা কোনো জায়গায় গাইড নিইনি, তবে এখানে কি মনে হলো, ইচ্ছা হলো যে গাইড নেওয়ার, তো তাই জন্য গাইড নিয়ে নিলাম এবং জেনে নেবো এখানের ইতিহাস এবং এখানে কি কি রয়েছে তা দেখে নেবো এবং আপনাদেরকেও তার ভিডিও তুলে ধরব। তো তাই জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। এখন আমি প্রবেশ করছি নসিপুর রাজবাড়িতে। শুনবেন, আপনারা যে বাড়িটা এসে ঢুকলেন, এই বাড়ির নাম হচ্ছে আপনার নসিপুরের রাজবাড়ি। এই বাড়ির মালিক দেবী সিং বলা হতো। 76-এ মন্বন্ত নাম শুনেছিলেন? দুর্ভিক্ষ যে সময় মানুষ খেতে পাচ্ছিল না, সেই সময়কার ঘটনা। আসুন এদিকে দেখুন, যে বাড়িতে আপনারা এসে পৌঁছালেন, এই বাড়ির এটা ফ্রন্ট সাইড, সামনে চলে যান। ফ্রন্ট সাইডের নকশা কিংবা মডেল, সামনে যান। এটা 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটাই বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান, একটা এক্সিবিশনে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তার নিচে একটা জার রয়েছে, দেখুন, ওটা টেস্টিং জার। বিদেশ থেকে যখন মদ আসতো, ওটাই টেস্ট করে বা চেক করে খেতেন। কেউ যদি বিষ দিয়ে মারবার চেষ্টা করতো, জারটা কিন্তু ধরা পড়ে যেত, কালারটা চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। ফাঁসির অর্ডারটা দিতেন। যাদের যাদের ফাঁসি হয়েছে সমস্ত ডকুমেন্টস গুলো এখানেও রয়েছে, কিছু এখানেও কিছু রয়েছে। বর্গী এলো দেশে, খাজনা দিব কিসে, আমরা বলি না, বর্গীরা এসে সব লুটপাট করে নিয়ে যেতেন। তখনকার দিনের ভিতরে সোনা দানা ভরে একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো। যাকে দিয়ে পুঁতাতো তাকে কিন্তু মেরে ফেলা হতো, যেন বাইরে উনি ফোরকাস্ট না করতে পারেন। এটা হচ্ছে হাতে টানা রোলার। খাজনা না দিলে কোমরে বেঁধে দিত, আর রীতি রকম চাবুক মারতে মারতে তাদেরকে দিয়ে এটা টানা করানো হতো। সামনে বজরংবলী মূর্তি, পুরো একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। দূর থেকে দেখে মনে হয় মাটির, কিন্তু মাটির নয়, পুরোটা পাথরকে কেটে কেটে বানিয়েছিলেন। একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট। এই ফাঁকা গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এই যে লোহার ল্যাম্পপোস্টগুলি, এগুলো চারদিকে 4টি থাম ছিল, চারদিকে বেলজিয়াম কাজ দিয়ে ঘেরা ছিল, তলে সেট পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গা ছিল আজ থেকে 300 বছর আগে নাচমহল। এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। ওই যে লোহার ল্যাম্পপোস্ট গুলো, ওই যে সামনে, চারদিকে বেলজিয়াম কাজ দিয়ে ঘেরা ছিল আর তলে সেট পাথর দিয়ে বাঁধানো ছিল। এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। শোনা যায় নাকি তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন নাকি হীরাবাই, যার এখানে এক নাইটে নাচতে পারলে 5000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। জায়গাটাই ছিল একদিন নাচমহল, এখন দরবার হল, মানে বিচার সভা। দেবী সিংকে কেউ খাজনা না দিলে তাদের এখানে বিচার করতেন। সে বিচারে যাদের ফাঁসির অর্ডার হতো, এই ভাঙা ঘরগুলো দেখছেন, ওগুলো ছিল জেলখানা। বন্দি করে রাখতেন, রীতি রকম অত্যাচার করার পর তাদেরকে ফাঁসি ঘরে ফাঁসিটা দিতেন। আসুন সেই ফাঁসি ঘরটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, চলে আসবেন। এই চেনটা দেখবেন, এরকমই আরো 2খানা চেন ছিল। চেনের নিচেই ছিল তলে 3খানা কুয়ো। কুয়োর উপরে সব কাঠ পাতা থাকতো। কাঠের উপরে দাঁড় করিয়ে গলায় দড়িটা পরিয়ে দিত, অ্যাঙ্গেলটা টানলেই কাঠটা সরে যেত। ফাঁসি দেওয়ার পর এখান থেকে দড়ি কেটে ফেলে দিলে এটাকে দুমড়িয়ে মুচড়িয়ে গঙ্গায় নিয়ে চলে যেত। আজকে আপনারা যেমন ঘুরতে এসছেন, এরকমই ঘুরতে এসে একজন বাচ্চা এবং তার মা এই কুয়োতে পড়ে মারা গিয়েছিলেন, যার লাশটা পাওয়া যায়নি বলে প্লেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে। এই সেই নর্তকী বাইজি হীরাবাই। পাশেরটাও, হ্যাঁ, পাশেরটাও সে হীরাবাইয়ের ছবি। উনি পান খেলে পানের পিক গলা দিয়ে নামলে বোঝা যেত। তার স্কিনটা এতটাই সুন্দর ছিল। তারই পাশেরটা ওয়ারিন হ্যাস্টিন্স, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। এই দেবী সিং অ্যাকচুয়ালি দুটো বিয়ে করেও নিজস্ব কোনো ছেলে সন্তান ছিলেন না বলে উনি ভাইয়ের ছেলেকে স্টেট রক্ষা করার জন্য দত্তক নিয়েছিল। তার নাম হচ্ছে কীর্তিক নারায়ণ সিং। উনি কিন্তু ভালো লোক ছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিচার সভায় বসিয়ে গরিবদের দুবেলা পেট ভরে খেতে দিতেন। তার ছেলে, তার পাশেরটা দেখবেন, ভূপেন্দ্র নারায়ণ সিং। এই নিচের গুলোকে বলা হয় পাথরের জাল বা নেট, মুঘল যুগের জাফরির কাজ। এই বানাতে বানাতে কোনো কারণে ভেঙে গেলে পুরোটাই বাদ চলে যেত, তাকে আবার নতুন করে করতে হতো। ভেতরে দেখুন রামচন্দ্র দেবের মন্দির রয়েছে। রাম, লক্ষণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান। সকাল ও সন্ধে এখানে দৈনিক পুজো হয়। ভেতরকার ছবিটা দেখুন। আর এই ইনি মারা গেছেন, ইনার ছেলে জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশেরটা ব্রিটিশ পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, যার চাঁদির কয়েনে ছবি দেখা যেত।
এটা তখনকার দিনে রানীদের ব্যবহার করা আয়না। এই আয়না অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার। এই উপরের চূড়াটা দেখলেন, একটাই মন্দির, চূড়া হচ্ছে 25টা, চুন সুরকি খয়েরকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা আছে রামচন্দ্র দেবের মন্দির। ওটা নৈরিত ভগবান, নিম কাঠের মূর্তি। এদিকে দেখুন, রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, গোপাল আছে, নারায়ণ শিলা রয়েছে। প্রত্যেক দিন এখানে নিত্য পুজো হয় এবং ঝুলন যাত্রার সময় সাজানো হয়। প্রণাম করে নিন। এটাই হচ্ছে দেবী সিংহের মেন মন্দির। দেবী সিংহের ডাকাতকালী বলা হয়। দেবী সিং কোনো জায়গায় খাজনা আদায় করতে গেলে মাকে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। কালী, দুর্গা, লক্ষ্মী একটাই মাকে তিনটে রূপে পুজো করে। কোষ্টি পাথরের ডাকাতকালী, এখানে যে যার মানসিক করে আজও সফল হয়। পায়ের সামনে যান, দিয়ে পায়ের তলাটা নিয়ে নেন, আপনার ইয়ে উঠবে, কাছে যান, দিয়ে হাত ভরুন। হ্যাঁ হ্যাঁ, উঠছে 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 উঠছে। ডান দিকে কর একটু, হ্যাঁ এই তো বাবা। নিচের দিকে নামানে। এটা দিয়ে কোথায় উঠে যাবে? নসিপুর রাজবাড়িটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন এখানে কয়েকটা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো ঘুরে নেব আর দেখে নেবো কী কী ঠাকুরের মন্দির রয়েছে। আমি তো দেখালামই যে এর আগে আপনাদেরকে বলাই হলো যে রাজা দেবী সিংহ মা ডাকাতকালীর পুজো করে যেতেন এবং খাজনা আদায় করতে, এবং খাজনা আদায় করে তিনি এসে আবার পুজো করতেন না। হ্যাঁ, আলাদা হয়েছে, 4 রকম হাত। চশমাটা বললে না স্পষ্ট হচ্ছে, তাই না? ইমান। আচ্ছা, এই মহাদেবের নাম হলো ইমান মহাদেব, যে মহাদেবের দর্শন করাচ্ছে এখন আপনাদেরকে। আর ইনি হলেন বায়েব দেবতা। গোপাল না, এটা কুবের দেবতা। বিষ্ণুর বরাহ অবতার। কচ্ছপ অবতার, কুম্ভ। সমস্ত দড়ি। নসিপুর রাজবাড়ি আমি দেখে নিলাম, এরপর চলে যাব আমি পরবর্তী ডেস্টিনেশনে। তো দেখে নেবো, আমি টোটো কাকুকে জিজ্ঞেস করে নেবো যে পরবর্তী কোন জায়গায় আমরা যেতে চলেছি এখন। এখন আমি প্রবেশ করছি রঘুনাথজি টেম্পল। এখন এর ভিতরে কি রয়েছে সেটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো।
এখন আমি প্রবেশ করছি রঘুনাথজি টেম্পল। তো এর ভিতরে কি ঐতিহাসিক তথ্য রয়েছে এবং কি কি এখানে আসবাবপত্র এবং কি কি মূল্যবান জিনিস এখানে সংরক্ষিত করা রয়েছে তা দেখে নেব, এবং এর ভিতরে আর কি কি রয়েছে তাও আপনাদের সামনে তুলে ধরব। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া এলাকাতেও রামের পুজো হয়। এখানে প্রায় ৮০০ বছর ধরে পূজিত হয়ে আসছে শ্রীরাম। তবে এই রাম রঘুনাথ নামে পরিচিত। বাংলায় রামনবমীর ঐতিহ্য রয়েছে তা অনেকেরই অজানা। খাগড়ার রাম রঘুনাথের বাড়িতেও রামনবমীর দিনে ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে পালিত হয় ধর্মীয় উৎসব। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্রক্ষণে পূজিত হলে এই মন্দির রাম রঘুনাথ। হচ্ছে কি ভগবান দাস মহন্ত আচার্যর এই আশ্রম তাই। আচ্ছা, তো এরা বংশ পরম্পরায় বিয়ে থা করে না, এরা এখানকার সব মন্দিরের পূজারী। তো এখন যে বর্তমানে এই আচার্য পদে রয়েছে সেই দোতলায় থাকেন, এই বাড়ির দোতলায়। গাড়িটা দেখেন। খাগড়ার রাম রঘুনাথের বাড়িতে রাম লক্ষ্মণ সীতার মূর্তি হলো কাঠের মূর্তি। আগে যে মন্দিরটি ছিল সেটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পাশের স্মৃতি বহন করে চলেছে। যখন থেকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা ঘোষণা করেছেন তখন থেকে এই রাম রঘুনাথের বাড়ির সদস্য নমিতা মজুমদার কাউন্টডাউন শুরু করে দিয়েছিলেন। আজকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহ্যের দিনে উদ্বোধন এবং উন্মোচন করেন। ঠিক সেই সময় এই মন্দিরটি রঘুনাথের কাঠের মূর্তি বিশেষ পুজো করলেন বাড়ির সদস্যরা। और এটা বলে মানে রঘুনাথের মন্দির, রাম সীতা মন্দির। और তখন আগে হিন্দু মুসলিম এক ছিল, তো মন্দির মসজিদ এক ছিল, তখন আগে নিচে মন্দির উপর মসজিদ ছিল প্যাটার্নটা। আচ্ছা। এটা মন্দির আমার সবচেয়ে মেন মন্দির, জাগ্রত মন্দির, শ্রী শ্রী রঘুনাথ টেম্পল। দুটার সময় চারদিন মেলা থাকে, তখন খুব ধুমধাম হয়, তখন আমার খাওয়া দাওয়া সব ফ্রি। আচ্ছা। একাদশী আরম্ভ রাখি হুম। এই রাধা কৃষ্ণ সব রাধা কৃষ্ণ আছে, মানে রাম লক্ষ্মণ সীতা এই তিনটা আছে। দেখে নিলাম চন্দনকাঠের লক্ষ্মীনারায়ণ আর রঘুনাথজি টেম্পল দেখে নিলাম। এখন এটা দেখে আমরা পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। আমি এখন প্রবেশ করছি নেমোখারাম দরগা। এই দরগাকে নেমোখারাম দরগা বলা হয় কেন, তার কারণ হলো পূর্বে এখানে মির্জাফর বসবাস করতেন এবং এখনও এখানে তার পরিবার বসবাস করে বলে জানা যায়। এই দরগাকে নেমোখারাম দরগা বলা হতো কেন, মির্জাফর সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও তার সমস্ত তথ্য, তার সমস্ত সিক্রেট তুলে দিয়েছিলেন ইংরেজদের হাতে এবং তিনি পরে তার সাথে বেইমানি করেন, বিশ্বাসঘাতকতা করেন, তাই জন্য তাকে নেমোখারাম বলা হয় আর তার বাড়িটাকেও নেমোখারাম দরগা বলা হয়। ভিতরে একটি মসজিদ রয়েছে কিন্তু প্রবেশ নিষিদ্ধ, যাওয়া যাবে না। তো আগে এটা ভালো রকম বোঝা যেত, এখন পুরোটাই প্রায় ভগ্নাবশেষ অবশিষ্ট রয়েছে। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন মির্জাফর এবং তিনি এই রাজ্য সামলাতে পারেন না এবং স্থানীয় মানুষ ক্ষেপে যায় এবং তার বাড়িতে এসে বিভিন্ন রকম গালিগালাজ করে, তাই জন্য এই দরগা বন্ধ করে দেওয়া হয়েছিল পূর্বে। আপনার হবি কি? আমি ফটোগ্রাফি করি মূলত। আচ্ছা। মুর্শিদাবাদের বাড়ি, এখানেই জন্ম, আর আমার সাবজেক্টই মুর্শিদাবাদ। ও আচ্ছা, আপনি মনে হয় স্টাডি করছেন এখনো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ওই নহবত খানার পর আমার একটা বই বেরোবে মুর্শিদাবাদের যত নহবত খানা আছে। হ্যাঁ হ্যাঁ। তা এটা তো নেই, টোটালটাই ডিস্ট্রয় হয়ে গেছে, ছাদ টাদ ভেঙে পড়ে গেছে, কিন্তু এটার উপর একটা নহবত খানা ছিল, ওই সেই ছবি তুলতে এসেছি আমি এখানে। আচ্ছা আচ্ছা। এই নেমোখারাম দরগাতে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলেন মির্জাফর এবং তার পরিবারকেও তিনি মেরেছিলেন। তার আশঙ্কা ছিল যে পরবর্তীকালে তারা প্রতিশোধ নিতে পারে। তিনি এতটাই লোভী ছিলেন যে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার সমস্ত রত্নখচিত হার তিনি পরে থাকতেন। এই মির্জাফর বেইমানের জন্যই
বাংলা তার 200 বছরের স্বাধীনতা হারিয়ে ফেলেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এখন আমি প্রবেশ করছি একটি কবরস্থানে। এখানে মির্জাফরের পরিবারের এবং আরও অনেকের কবর রয়েছে। তো আমি দেখে নেব এই কবরস্থানটি। এই কবরস্থানগুলিতে নাম লেখা নেই, অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে কোনটি কার কবর। অবশ্য আপনি মির্জাফরের কবরটা দেখে একটু হলেও আঁচ করতে পারবেন, সেই কবরটায় ফুল রয়েছে এবং একটু বড় মাপের করা রয়েছে। তো কবরস্থানগুলোর নাম লেখা না থাকার কারণে আপনি কোনো রকমভাবে বোঝার উপায় নেই। তো অবশ্যই আপনাকে গাইড নিতে হবে, নইলে এই কবরস্থানে কোনটি কার কবর সেটা বোঝা একেবারেই সম্ভব নয়। আমরা গাইড নিই। আপনারা যখন যাবেন তাহলে অবশ্যই গাইড নিয়ে নেবেন, আমি সাজেস্ট করব। মির্জাফরের বংশধর এবং পরিবারের সমস্ত লোকের কবর রয়েছে এখানে। তো দেখে নিলাম, কিন্তু বোঝার উপায় নেই কোনটি কার কবর। তো দেখে নেওয়ার পর এখন আমি এখান থেকে বেরিয়ে চলে যাব আমার আজকের পরবর্তী স্পট, যেটি হলো আজিমুন্নেসা বেগম মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ের কবরস্থান। এখানে আজিমুন্নেসা বেগমকে নিচে কবর দেওয়া হয়েছে এবং তার ওপর দিয়ে হাঁটা যায়। তো তাকে নিয়ে একটি রটনা রটেছিল, যেখানে বলা হয়েছিল যে আজিমুন্নেসা বেগম নাকি কলিজা খেকো বেগম ছিল। তার একটি দুরারোগ্য রোগে তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে, এবং তাকে কবিরাজ বলেছিলেন যে তিনি নাকি বাচ্চাদের কলিজা খেলে সুস্থ হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি, এবং তিনি সেই কলিজা খেতেন এবং রোগ সেরে যাওয়ার পরও তার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল সে নাকি দীর্ঘদিন ধরে সেই কলিজা খেত। তাই জন্য তার পিতা এবং তার স্বামী মিলে তাকে এখানে জীবন্ত কবর দিয়েছিলেন। তো এটা জানি না কতটা সত্যতা রয়েছে, ইতিহাসের পাতায় এর ব্যাপারে কোনো উল্লেখ নেই, এর কতটা সত্যতা তা জানা যায়নি। কাটরা মসজিদে তার পিতার আবার কবর দেওয়া রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের, সেটাও কিন্তু নিচেই কবর দেওয়া রয়েছে এবং ওপর দিয়ে হেঁটে যাওয়া যায়। তো বলা যায় যে এটা হয়তো ওদের পরিবারের নিয়ম যে এই রকমভাবেই তাদেরকে কবর দেওয়া হবে। তো সেটা এখনও সত্যতা জানা যায়নি। তো এটা দেখে আমি আমার পরবর্তী স্পটে চলে যাব। আবার কেউ কেউ বলেন তিনি খুব ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন 1734 সালে, এবং সেটি ভাগীরথী নদীর নিচে পরবর্তীকালে তলিয়ে যায়। আচারদুয়ারি প্রাসাদ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কিলা নিজামতের ক্যাম্পাসে অবস্থিত। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং পূর্বে বড়কোটি নামে পরিচিত ছিল। স্থপতি ডানকান ম্যাকিও ও বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুনের 1824 থেকে 38-এর রাজত্বকালে এটি নকশা করিয়েছিলেন। তো আমার আজকের শেষ ডেস্টিনেশন হচ্ছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি 1000টা দরজার মধ্যে 100টা দরজার নকল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।